আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলে মেয়েটা আরিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাবার শেষে আরিয়াকে কিছু ওষুধ খাইয়ে দিতে বলল। ম্যাম, যদি ঘুমাতে ইচ্ছে হয় ঘুমাবেন। আমার এক জায়গায় যেতে হবে। ম্যাম, আপনার নিষেধ আছে কোথাও যাওয়ার। কেন? স্যার বলেছেন তাই। সরি, আমাকে যেতে হবে। স্যারকে আগে বলুন। কাউকে বলা লাগবে না। বলে সাইড থেকে ফোনটা নিল। এখন অবধি 50টার ওপরে কল, জাফর, প্রেমা, সামিরা সহ আয়ুষেরও মিলিয়ে। আরিয়া কলের সংখ্যা দেখে দ্রুত উঠে বসে। আরিয়া রেডি হওয়ার জন্য নামতে যায়, কিন্তু মাথাটা ঘুরে আবার বসে যায়। ম্যাম, আপনিও অনেক দুর্বল আছেন, এখনো শুয়ে থাকুন। আমার ড্রেস চেঞ্জ করেছেন আপনি? জি ম্যাম। আমাকে নতুন এক সেট জামা বের করে দিন কাবার্ড থেকে। মেয়েটি আরিয়ার কথা মতো এক সেট জামা এনে দেয়। আমি চেঞ্জ করব, আপনি বাইরে যান একটু। ম্যাম, আসলে স্যার এই রুমে ক্যামেরা লাগিয়ে গেছেন, আপনি ওয়াশরুমে যান, আমি হেল্প করছি। আরিয়া নার্সের কথায় কপাল কুঁচকায়। কোথায় লাগলো? সেটা জানি না ম্যাম। আরিয়া কথা না বাড়িয়ে আবার উঠে ওয়াশরুমে যায়। আরিয়া নার্সের সাথে জোরাজোরি করে গেট অবধি ভয়ে দুকদম পিছিয়ে যায়। সামনে আফরান পকেটে দুহাত গুজে সামনে এগোচ্ছে, তবুও নিজেকে একটু সাহসী বানিয়ে বলতে লাগলো। দেখুন মিস্টার আফরান, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি ভুলে গিয়েছিলাম আপনি একজন মাফিয়া। আমায় ক্ষমা করুন, আমি আপনার সাথে আর থাকতে চাই না। আপনার ইচ্ছে হলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে যেতে পারেন। বলে পাশ কাটাতে চায়। আফরান সাথে সাথে এক হাত পকেট থেকে বের করে আরিয়ার হাত ধরে নিয়ে সামনে এনে কপাল কুঁচকায়। আরিয়া ভয়ে ঢোক গিলে কদম পিছিয়ে যায়। আফরান আরিয়ার কদম মিলিয়ে সামনে এগোয়। আরিয়া যেতে যেতে বেখেয়ালে প্রথম সিঁড়িতে পা হোঁচট খেয়ে ঠাস করে পড়ে যায়। আফরান এখনও ওই ভয়ানক আতঙ্কিত দৃষ্টে তাকিয়ে আছে। আরিয়া ভয়ে জড়সড় হয়ে যায়। একটু আগে সাহসী মেয়েদের কাতারে দাঁড় করিয়ে মনে হয় ভুল করে ফেলেছে। আফরান একটু ঝুঁকে আরিয়ার চোখে চোখ রাখে। আমি কিছু বলিনি তো। আমি তো আপনার কথা শুনি এবং সব কথা শুনবো, কিন্তু চাচা বারবার ফোন দিচ্ছে আমাকে, এখন যেতে হবে। বলে আরিয়া উঠে দাঁড়ায়। আফরান নার্সকে 2 আঙুলে ইশারা করে চলে যেতে। আফরান কর্কশ গলায় বলে, আবারও মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি বল? আমার হাত কিন্তু একদম স্ট্রং। বলে শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। প্লিজ আজকে মারবেন না, যেতে দিন আমায়। আমি আপনার সাথে থাকতে চাই না। আফরানের শান্ত মস্তিষ্কটাকে মনে হলো আরিয়া বিগড়ে দিচ্ছে। আমাকে রাগাস না বলে দিলাম, না হলে কি হবে তোর জানা আছে নিশ্চয়ই। তার জন্যই তো বললাম, আমি আপনার সাথে থাকলেই শুধু মাথা গরম হবে, রাগ হবে, তার চেয়ে না থাকাই ভালো। আফরান এই মুহূর্তে রাখতে চাচ্ছে না। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। আরিয়া তার মধ্যেই উধাও। আফরান চোখ খুলে আরিয়াকে দেখতে না পেয়ে কপালের রগগুলো মুহূর্তেই ভেসে উঠল। হয়েছেটা কি বল নারু? আরিয়া একটু বিরক্ত হয়ে বলল। বললাম তো কিছু না, বারবার কেন জিজ্ঞেস করছিস? বললেই হলো, কখনো এভাবে তোকে হিজাব পাততে দেখিনি। আজ হলুদের দিন এমন হিজাব বেঁধে বসে আছিস, তাও বাড়ি থেকে বেঁধে এসেছিস, আর এত লেট করেও এসেছিস। সত্যি বলতো, আয়ুষ ভাইয়া কি আজকেও লাভ বাইট? কথা বলিস না তো, এমনিতে অনেক ক্লান্ত লাগছে। আমি একটু রেস্ট নিব, ডাকিস না কেউ, ঠিক আছে? আর হলুদ সন্ধ্যায় ডেকে দিবি। বলেই আরিয়া খাটের এক পার্শ্বে সাইড হয়ে শুয়ে গেল। কি হলো কিছুই বুঝলাম না। তোরা এমন থাকলে আমার তো বিয়ে ফিলিংসটাই আসবে না। তা আসবে কি করে? বিয়ের 2 দিন আগে তো অন্য আরেকজনকে মনটা দিয়ে দিয়েছেন। প্রেমার কথায় সামিরার চেহারাটা মলিন হয়ে যায়। আচ্ছা, আমি কি সত্যি অসময়ে প্রেমে পড়লাম?
ওনাকে পাওয়ার কি আর কোনো উপায় নেই? পাগল হয়ে গেছিস নাকি? আয়ুষ ভাইয়ার আরিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তাছাড়া ভাইয়া আরিয়াকে পছন্দ করে, আমরা সবাই জানি, তাই না? প্রেমার কথায় আরিয়া শোয়া থেকে হকচকিয়ে উঠে বসল। কি বলছিস? আয়াস ভাইয়ার প্রেমে পড়েছে সামিরা? আরে আস্তে বল না। আচ্ছা আগে বল, এটা কি সত্যি? প্রেমা সামিরা অবাক হলো। নিজের ফিয়ান্সির ব্যাপারে এটা শুনলে অন্য কেউ হলে এতক্ষণে গোষ্ঠী শুদ্ধ মাথায় তুলতো, আর এই কিনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তার বলছি কি, কাল রাত্রে এদের মধ্যে কি হয়েছে শুনলে তো তুই? কি হয়েছে বল না, শুনবো। আসলে রাত্রে সামিরার জামার। আয়ুষ প্রেমার কথার রেশ টেনে দরজার কাছ থেকে বলে উঠল। এইসব হচ্ছেটা কি এখানে? তোমরা কি এখনো ছোট? কার সামনে কি বলতে হয় সেটাও জানো না? সামিরা ভয় পেয়ে গুটিয়ে যায়। আমি বলেছিলাম অ্যাক্সিডেন্ট, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, বুঝোনি কি বলেছি? এটা নিয়ে আর একটা কথা শুনলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভাইয়া আমি শুনবো, আমায় বলো না প্লিজ। আয়ুষ আরিয়ার দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ চেহারা এই মেয়ের, তার ওপর আজ আবার দুধ সাদা শরীরে মেরুন কালারের হিজাব বেঁধেছে, মনে হয় যেন ফুটন্ত লাল পদ্ম। এই মেয়ে কি তাকে অস্ত্র ছাড়াই মেরে ফেলবে রূপ দিয়ে? আজব। শুনবে, আসলে হয়েছে কি, ওরা মজা করেছে শুধু শুধু কাল থেকে আমাকে রাগানোর জন্য। ও, আমি ভেবেছিলাম আবার সত্যি সত্যি। আচ্ছা, যদি সত্যি হতো তোমার খারাপ লাগতো না? খারাপ কেন লাগবে? ভালোবাসার সময় অসময় মানে নাকি? দিক বিদিক না দেখেই তো হয়। আরিয়ার কথায় আয়ুষ বোধহয় একটু ধাক্কা খেল। আচ্ছা, তুমি কি কখনো প্রেমে পড়েছিলে কারো? সেটা তো জানি না ভাইয়া, কিন্তু আমার সাথে সব সময় বাজে হয়। বুঝলাম না ঠিক। কিছু না, আমাকে কেউ বুঝবে না, কোনোদিনও না। আরিয়ার কথার রেশ টেনে কেউ পেছন থেকে বলে উঠল। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো খাপছাড়া কথার শান্ত কণ্ঠ শুনে সবাই পেছনে তাকালো। আফরান দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, পরনে প্রতিদিনের মতোই কোট প্যান্ট টাই। আয়ুষ আফরানকে দেখে বোধহয় নাখোশ হলো। প্রেমা সামিরা অবাক, এখানে আফরান ভাইয়া ওর বিয়েতে আসবে যা কল্পনার বাইরে ছিল। প্রেমা সামিরা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভাইয়া আপনি সত্যি এসেছেন? বিশ্বাস হচ্ছে না, বসুন না এখানে। সোফা দেখিয়ে ইশারা করে কথাটা বলল সামিরা। আফরান কারোর দিকে না তাকিয়ে সোজা আরিয়ার সামনে আসলো। আরিয়া থরথর করে কাঁপছে, সকালের জন্য নিশ্চিত আবারও কপালে দুঃখ আছে। আমি কিছু করিনি, সত্যি বলছি। আমি চাচা মানে সামিরা আমাকে আসতে মানে আসলে। আরিয়ার অগোছালো কথাগুলো সবাই খেয়াল করছে। প্রেমা সামিরাকে ফিসফিস করে বলছে, এমন হ্যান্ডসাম একটা লোক মাফিয়া কিভাবে হলো সেটাই বুঝি না, আজব। সামিরা প্রেমার কানের কাছে এসে বলল, এসব ছাড়, নিজের গাল সামলে আগে। যদি ভুলে আমাদের গালেও চর পড়ে মান সম্মান। আরে কি বলছিস? আমাদের কেন মারবে? আরিয়ার গালে হয়তো পড়বে, কিন্তু আমরা তো শুনেছিলাম ভাইয়া দেশের বাইরে গিয়েছে, তাহলে কখন আসলো? এসব ভাবনা বন্ধ করার বাকি সিন দেখ। আয়ুষ আফরানের কাছে এসে বলল। আফরান আরিয়ার দিকে তাকিয়েই বাঁকা হেসে আয়ুষের উত্তরে বলে, রোশ, তুই এখনো বাচ্চা মানুষ, শুধু শুধু বড়দের মাঝে আসিস না। আমি এসেছি নাকি তুই আসছিস? আরিয়াকে মারার চিন্তা বাদ দে। অকারণে শুধু কেন মারিস মেয়েটাকে? আর তাছাড়া আমার ফিয়ন্সি এখনো, ও সো ডোন্ট টাচ। কথাটা বলে আরিয়ার বাম হাত ধরে আয়ুষের পাশে দাঁড় করায়। আরিয়ার ভয় যেন দ্বিগুণ বেড়ে গেল। ভাইয়া প্লিজ হাতটা ছেড়ে দিন, আমি ঝামেলা চাই না, ছাড়ুন। কিছু না বলে আরো শক্ত করে হাতটা চেপে ধরল আয়ুষ। ভয় পেও না, আমি আছি। আরিয়ার বুক ধুকপুকিয়ে আওয়াজ নিচ্ছে, নিশ্চয়ই আজ মেরেই ফেলবে একদম তাকে।
আরিয়ার হাতে স্পর্শ করতে দেখে আফরান সাথে সাথে চোখ বন্ধ করে নিল। কপালের রগগুলো ভেসে উঠল। দুহাত মুঠি করে নিজেকে স্থির রাখার বৃথা চেষ্টা চালালো। আরিয়া আফরানের অবস্থা দেখে ভয়ে চোখ দিয়ে পানি ফেলে আয়ুষকে উদ্দেশ্য করে বলল, প্লিজ, ওয়ান রিকোয়েস্ট, আমার হাতটা ছাড়ুন। আরিয়ার চোখে ভয়ের আভা সংযুক্ত জল দেখে আয়ুষ ঠিক থাকতে পারল না। আরিয়ার হাত ছেড়ে দিয়ে আফরানকে উদ্দেশ্য করে বলল, দেখ তোকে কতটা ভয় পায় মেয়েটা, তোকে দেখেই ভয়ে কান্না করে দিয়েছে, তবু তুই ওর পিছে লেগে থাকিস। হুদাই ও কি করেছে তোর বল তো? আফরান এবার চোখ খুলে তাকায়। চোখ দুটো লাল হয়ে আছে। হয়তো আয়ুষকে এখনই কিছু করে ফেলবে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এক সেকেন্ডও দেরি না করে আফরান রাগের বহিঃপ্রকাশ ঘটার আগেই আরিয়া ধপাস করে সবার সামনে আফরানকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় সবাই স্তব্ধ। কি হলো কারোই বোধগম্য হলো না। প্রেমা সামিরার চোখ দুটি গোল গোল রসগোল্লা হয়ে আছে। রিয়েলি? এটা কি সত্যি? আরিয়া আফরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দুবার একটু বড় করে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, প্লিজ ঝামেলা করবেন না, এটা বিয়ে বাড়ি, ভাইয়ার দোষ নেই, ভাইয়া বুঝতে পারেনি, শান্ত হন। সত্যি বলছি, এবার থেকে বাধ্য মেয়ের মতো থাকবো, আর ভুল করব না, আর কাউকে আমায় ছোঁয়ার সুযোগটুকুও কখনো দিব না, প্রমিস, পাক্কা প্রমিস। কথাগুলো একসাথে বলে থামে আরিয়া। আফরানের বুক থেকে মাথা উঠিয়ে আফরানের দিকে তাকায়। আরিয়ার স্পর্শ পেয়ে সাথে সাথে ছিল আফরান এখনো চোখ বন্ধ করে আছে। আরিয়া শান্ত গলায় আফরানের গাল দুটিতে হালকাভাবে নিজের হাত দুটো রেখে বলল, তাকান আমার দিকে, দেখুন, আর রাগ করবেন না প্লিজ। আফরান চোখ খুলল। চোখে লাল আভা কমে এসেছে। এতক্ষণ বোধহয় রাগ কমানোর জন্যই এমন করেছিল। কপালে ভেসে ওঠা রোগগুলো বিরক্ত প্রায়। দু হাতের মুঠি হালকা হয়ে আসলো। আয়ুষের মাথার ওপর যেন কেউ কোনো ভারী জিনিস ছুঁড়ে ফেলেছে। বুকটা লাফাচ্ছে চিনচিন ব্যথায়। যার থেকে পালিয়ে এসেছে এত বছর, আজ তার বুকেই সে নিজেকে সুরক্ষিত ভাবছে। এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, সব সত্যি। তার চোখের সামনে সেটাই হচ্ছে এই মুহূর্তে। আয়ুষ এক হাতে বুকের বাম পাশটা নিজের সবটা শক্তি দিয়ে ধরল। প্রেমা সামিরা হতাশ, খুবই হতাশ। এটাও সম্ভব? সত্যি সম্ভব। যার নামে সারা বছর খারাপ কথা শুনেছে, আজ নিজেই তার মাঝে নিজেকে হারিয়েছে। তাছাড়া যাকে কন্ট্রোল করা কারো পক্ষে সম্ভব না, তাকেই আরিয়া দুটি কথাই থামিয়ে দিল। ভেরি ইন্টারেস্টিং। দুজনের মুখ হা হয়ে আছে এখনো। আফরান আরিয়ার দিকে তাকিয়ে দুহাতে আরিয়াকে কোলে তুলে নেয়। এই রুমটা এখন আমার চাই। আফরানের কথায় আয়ুষ স্তব্ধ হয়ে রুম ছাড়ল। প্রেমা সামিরাও দেরি করল না। আফরান আরিয়াকে প্রথমে ওয়াশরুমে নিয়ে গিয়ে আয়ুষের স্পর্শকৃত হাতটায় পানি দিয়ে নিজ হাতে স্লাইড করে ধুয়ে বেরিয়ে আসে। তারপর খাটের উপর শুয়ে দিয়ে দরজা আটকে এসে আরিয়ার পাশে বসে মাথায় হাত বুলালো। আরিয়া ভয়ে এখনো কাঁপছে। আফরান বিরক্ত কণ্ঠে বলল, এভাবে কাঁপাকাঁপির কি আছে? যখন অবাধ্য হও তখন খেয়াল থাকে না কি করছো। আরিয়া কিছু বলল না। বলেছিলাম না সকালে না আসতে? শরীর কতটা দুর্বল হয়ে আছে তুমি জানো, তবুও আসলে, আর অন্যের ছোঁয়া হাতে। আরিয়া আফরানের কথা শেষ করতে না দিয়ে বলল, আমি ইচ্ছে করে দেইনি তো, আপনি দেখলেন না, সত্যি বলছি, আমি অনেকবার নিষেধ করেছি। আবার তর্ক করছো? তোমার সাহস হয় কিভাবে আমার কথার উপরে কথা বলার? আমি এমনিতেই অনেক সাহসী। হয়েছে, এখন চুপ করে একটু ঘুমাও। আর এটা খোলো, ঘেমে গেছো অনেক, পরে আবার অসুস্থ হয়ে যাবে। বলেই আফরান নিজেই পিনগুলো ছাড়িয়ে হিজাব খুলে দিল। আরিয়ার ঘাড়ে পুড়ে যাওয়া দাগটা এখনো পিনপিনে হয়ে আছে। সারতে সারতে কিছুদিন সময় নেবে হয়তো। আফরান দাগটির ওপরে কয়েকবার হাত বুলালো। খুব জ্বলছে? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক বোঝায়। আফরান এবার আরিয়ার জামার হাতা ওপর দিক থেকে নিচে নামানোর চেষ্টা করে বাহুতে ক্ষতগুলো দেখার জন্য, কিন্তু আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরানকে বাধা দিতে চায়। আফরান একটু ধমকিয়ে একটা হাতা একটু নিচে নামায়। বাহুতেও নখের দাগগুলো কালচে হয়ে আছে। খুব ব্যথা এখনো?
আরিয়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আচ্ছা, জামার নিচে এটা না বললে হয় না? শরীরে চাপ লাগে না? আরিয়া আফরানের কথাটা ঠিক বুঝল না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে আফরানের দিকে তাকায়। আফরান দ্বিধাহীনভাবে কাঁধে দৃশ্যমান ফিতাটি ধরে বলল, এটা। আরিয়া যদি পারত এখন এই লোকটাকে মেরে পুঁতে দিত, না হয় নিচে মাটির নিচে গর্ত খুঁড়ে ঢুকে যেত। আফরান আরিয়াকে কাচুমাচু করতে দেখে বলল, কি হয়েছে? কোনো সমস্যা? আরিয়া কোনো কথা না বলে আফরানের কোটের নিচে ঢোকার বৃথা চেষ্টা চালায়। আফরান কপাল কুঁচকায়। কি হয়েছে সেটা তো বলবে নাকি? আমি কি খুব বেশি লজ্জার কথা বলে ফেললাম? আরিয়া চোখ বন্ধ করে আফরানের কোটের ওপর দিয়েই পেট বরাবর মুখ লুকালো। আফরান এক প্রকার বিরক্তি নিয়েই নিজের কোটটা খুলে নিয়ে আরিয়াকে উঠিয়ে নিজের উরুতে বসিয়ে বলল, কিভাবে কাবু করতে হয় সব শিখে গেছো দেখছি। আরিয়া কথা না বলে আফরানকে জড়িয়ে ধরল। কি করেছি? আফরান কথা না বাড়িয়ে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হলুদের অনুষ্ঠান চলছে, গান বাজছে বক্সে, নাচের জন্য ছেলেপুলে আনা হয়েছে। সামিরা স্টেজে বসে আছে, পাশে প্রেমা আছে। আরিয়া একটু আগে ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে। সবাই তো শাড়ি পরেছে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ যে শাড়ি কিনেও পরতে পারছি না, শুধুমাত্র ওই মাফিয়াটার জন্য। সব দোষ ওই মাফিয়ার। কিছু হলে মারতে হবে, কিছু হলে আঘাত করতে হবে। সারা শরীরটায় আঘাতের চিহ্ন করে দিয়েছে। শাড়ি পরলেই তো ছোট হাতার ব্লাউজ দেখা যাবে, আঘাতের চিহ্ন আবার গলায়ও আছে, সব দেখা যাবে। কথাটা ভেবেই ঠোঁট ভেঙে কান্না করে দেয় আরিয়া। কারো হালকা ধ্বনিতে পায়ের শব্দে পেছন ফিরে তাকায়। নাবিল দাঁড়িয়ে আছে হাতে একটা নীল রঙের লেহেঙ্গা নিয়ে। আরিয়া চোখ মুছে বলে, জি ভাইয়া, কিছু বলবেন? আসলে আমি জানি তুমি হলুদ শাড়ি পরতে পারবে না। কিছু মনে না করলে এটা পরতে পারো, ফুল হাতা আছে, আর ইচ্ছে করলে ওড়নাটা দিয়ে গলায় ঢেকে রাখতে পারবে। আরিয়া আশ্চর্য হয়, উনি কিভাবে জানলেন? নাবিল হেসে বলল, আরে এভাবে তাকিয়ে আছো কেন? বোনের বিয়ে কার কিভাবে সমস্যা হচ্ছে সবটাই তো দেখতে হবে, তাই না? আমার নতুন ড্রেস আছে, এটা লাগবে না, অন্যটা পরে নিব। কেউ কিছু দিলে ওটা গ্রহণ করতে হয়, জানো না? বলে খাটের ওপর লেহেঙ্গাটা রেখে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় নাবিল। আরিয়া আর কিছু না ভেবে এটাই পরে নেয়, হালকা মেকআপ করে নেয়। আয়নাতে নিজেকে একবার দেখে নিয়ে লজ্জায় লাল হয়। দ্বিতীয়বার তাকানোর ফুরসত হয়নি আর। আরিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই ওই দিকে তাকিয়ে রয় হাঁ করে। বড়রাও তাকিয়ে আছে। লাল নীল বিভিন্ন কালারের লাইটের মাঝে সাদা ফোকাস বাতিটা এই মুহূর্তে তার উপরেই আছে। সবার দৃষ্টি আরিয়ার দিকে। বিষয়টা বুঝতে পেরে কাচুমাচু করে কিছুটা। নীল ড্রেসে আরিয়াকে পুরাই নীল পরি লাগছে। প্রেমা সামিরাকে বলল, দেখ ঢঙ্গি আসছে, হলুদ শাড়ি পরতে ওর নাকি চুলকানি আছে, তাই এটা পরেছে। যাই বলিস, আরিয়াকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। জাফর এগিয়ে এসে বলল, বাহ, আজ আমার মামুনিকে তো একদম নীল পরি লাগছে। জাফরের মুখে প্রশংসামূলক শব্দ শুনে আরিয়া স্মিত হাসল। আরিয়া এসে সোফার এক কোণে বসে। একটু দূরে থাকা কিছু ছেলে আরিয়াকে এখানে বসতে দেখে জায়গা থেকে উঠে আরিয়ার পাশ ঘেঁষে বসার চেষ্টা করে। আরিয়া ব্যাপারটা ভালো চোখে দেখেনি, তাই এক মুহূর্ত আর এখানে না বসে উঠে গেল জায়গা থেকে। ছেলে দুটিও আরিয়ার পিছু নিল। পেছন থেকে একটা ছেলে আরিয়াকে লক্ষ্য করে বলল, নীলপরি? এই নীলপরি এখনো সিঙ্গেল নাকি? অবশ্য মিঙ্গেল হলেও আমাদের কোনো আপত্তি নেই। আরিয়া কথাটা শুনে একটু ভয় পায়, তাই চাচার পাশের চেয়ারটায় গিয়ে বসলো। ছেলে দুটিও আরিয়ার পেছনের চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর দুজন ছেলে একজন পেছন থেকে আরিয়ার পিঠে হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতে যায়। দূর থেকে প্রেমা বিষয়টা লক্ষ্য করে জলদি করে এসে একটু আস্তে করে দুটো ছেলেকে উদ্দেশ্য করে বলে উঠল, এটাতে হাত বাড়িয়ে নিজের প্রাণ হারানোর ইচ্ছে করো না। প্রেমাকে পাশে দেখে আরিয়া একটু স্বস্তি পেল যেন। ছেলে দুটির একজন বলে উঠল, এই মেয়ে তুমি কে? কাবাব মে হাড্ডি হইও না। প্রেমা বিদ্রুপ হেসে বলল, ভালোর জন্য বললাম, ভালো লাগেনি? ওকে দাও হাত। আগে চারপাশটা দেখে তারপর দাও, ওকে? না হলে আগামী 10 মিনিট বেঁচে থাকার নিশ্চয়তা আমি তোদের দিতে পারছি না।
অযথা এদের সাথে কথা কেন বলছিস? তুই জানিস সেটা কি করেছে? দেখছি কখন থেকে পিছু নিচ্ছে, তাই চাচার সাথে এসে বসলাম, কিন্তু চাচাকে বলার সাহস পাচ্ছি না। গানের আওয়াজে চাচা শুনবে না। ওরা পেছন থেকে তোকে টাচ করার চেষ্টা করছিল, সেটা জানিস? হোয়াট? আমি ওইখান থেকে দেখছিলাম তোকে, এরা ফলো করছে তোকে। ঝামেলা করে লাভ নেই, চল অন্য কোথাও যাই। আমি স্টেজে গেলে ভাইয়া বকবে জানি, তাই যাচ্ছি না। কোন ভাইয়া? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আপনার মিস্টার মাফিয়া তো আপনার ভাইয়া। ছেলে দুটির একজন ছেলে বলল, তোমরা কিন্তু বাড়াবাড়ি করছো। আর তোমাকে না যেতে বললাম এখান থেকে, যাচ্ছ না কেন? সো ফানি। আচ্ছা, আপনার এখানে কার কি হন? আমার বাবার বন্ধু বিয়ে কন্যা তথা বউয়ের বাবা। গুড, কিন্তু আপনারা কি জানেন আমরা কারা? বউয়ের বান্ধবী হবে আর কি। গুড, বাট সবটা জানেন না। চুপচাপ থেকে চলে যান, না হলে পরে আফসোস করবেন। কি করবে তুমি? হ্যাঁ, এইটুকু মেয়ে মুখে এত বড় কথা। আমরা তোমার পিছনে আসিনি, নীলপরীর পিছনে এসেছি। সো তুমি চলে যাও এখান থেকে। জানি, কিন্তু আপনাদের নীলপরি তো বিবাহিত। আরিয়া অবাক হয়, বাট সে চুপ করে দেখছে। প্রেমা হয়তো পিছু ছাড়ানোর জন্য বলছে তাই। আমাদের কোনো সমস্যা নেই, বিয়ের পরেও এর রূপ তো আর যায়নি। প্রেমা কিছুটা বিরক্ত নিয়েই শেষে জাফর চাচাকে ডেকে বলল, চাচা, এই ছেলে দুটি কখন থেকে ডিস্টার্ব করছে? জাফর প্রেমার আওয়াজ পেয়ে এদিকে ফিরে বলল, কি হয়েছে এখানে? তোমাদেরকে তো ভদ্র ঘরের সন্তান মনে হয়, এখান থেকে চলে যাও। ছেলে দুটি অপমান বোধ করে চেয়ার ছাড়ে। জাফর হেসে বলল, কোনো সমস্যা হলে জানিও মামুনি। আরিয়া মাথা নাড়ল। রাত অনেকটাই হয়ে গেছে, এখনো অনুষ্ঠান চলছে। সামিরা স্টেজ ছেড়েছে, ওইখানে বসে থাকতে ভালো লাগছে না আর। কিন্তু এসেও শান্তি পেলাম না। মা খালারা ডেকে নিয়ে গেল এখন হলুদ দিতে। হই হুল্লোড় সব রকম মজার মধ্যে শেষ করলো হলুদ লাগানো। হলুদ লাগানো শেষ করে সামিরাকে গোসলে পাঠালো। সামিরা ঘরে গিয়ে চমকে ওঠে। আয়ুষ হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। প্রতিটা রুমে রুমে মানুষ হয়তো খালি না পেয়ে এখানে শুয়েছে। আয়ুষ এত বছর ধরে এই বাড়িতে আছে, কখনো অন্য নজরে তো সামিরা তাকে দেখেনি। তাহলে এই দুদিন ধরে কি হয়েছে কি তার? হঠাৎ করেই দুপুরের কথা মনে পড়ে। আরিয়া আফরান যে একে অপরকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আফরান ভাইয়াও কারো প্রেমে পড়েছে সেটাই। কিন্তু আয়ুষ ভাইয়া তো সেই কত বছর ধরে আরিয়ার অপেক্ষায়। আচ্ছা, ওনার কি কষ্ট হচ্ছে না? হবেই তো, এত বছরের ভালোবাসা হারালে কে না কষ্ট পাবে। তাই তো সারাদিন তার দেখা পাইনি। বাড়িতে যে ছিল না সেটা সামিরা বুঝতে পেরেছিল, কারণ বিকেলবেলা সারা বাড়ি খুঁজেছিল এক পলক দেখার আশায়, কিন্তু পায়নি। কিন্তু কখন আসলেন তিনি? এসে অনুষ্ঠানে যায়নি কেন? থাক, আর কিছু এখন না ভাবি। কি অবস্থা হয়ে আছে শরীরের, গোসলে যাই। বলে কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। সুন্দরী, এখন কি করবে বলো? এখন কে বাঁচাবে তোমায়? আরিয়া সোফায় বসে জুসটা হাতে নিয়েছিল। প্রেমা একটু আগে উপরে গেছে, আমাকে বসতে বলল। আপাতত মানুষ কমে এসেছে এখানে। চাচাও নেই, আছে কয়েকজন মুরব্বী মহিলারা, তাও সবাই নিজের মতো ব্যস্ত, হাতে হাতে কাজ করছে। ওপরে জায়গা নেই, একটা রুমে খালি নেই। প্রেমা সেই ব্যবস্থা করতে গিয়েছে। আরিয়া ভয়ে সোফা থেকে উঠে গেল। পেছন থেকে একটা ছেলে আরিয়ার ওড়না ধরে ধীরে ধীরে পেঁচাতে লাগলো। আরিয়া কাপা গলায়, দেখুন আপনারা ভুল করছেন, আমি কিন্তু চেঁচাবো। আমরা জানি তোমার চেঁচানোর মতো সাহস নেই সোনা। আমি আবারও বলছি ভুল করছেন। আমার বয়ফ্রেন্ড যদি দেখে এভাবে আপনাদেরকে মেরে ফেলবে। ছেলে দুটো বিদ্রুপ হেসে বলে, তার মানে তুমি বিবাহিত নও? গুড। আচ্ছা শোনো, তুমি যেহেতু বিবাহিত নও, তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোই যায়, তাই না? আরিয়া কাঁপছে ভয়, চারদিকে দেখছে, আজ ভীষণ করে কাউকে খুঁজছে। আমার ওড়নাটা ছাড়ুন, নয়তো আপনাদের সমস্যা হয়ে যাবে। নিজেরা তো মরবেন, আমাকেও মারবেন। আরিয়ার কথার রেশ টেনে কাউকে বলল, গুড, সবটা আগেই বুঝে নেওয়ার জন্য।
কালারিং বাতির জন্য চেহারা স্পষ্ট না হলেও আওয়াজ শুনে আরিয়া স্বস্তির নিঃশ্বাস আছে। কিন্তু মুহূর্তেই আবার আরেকটা ভয়ে আরিয়ার শরীর কাঁপে। নিশ্চয় আজকেও কপালে মার আছে ভেবেই বলে উঠল, বিশ্বাস করুন আমি এখানে চুপচাপ বসেছিলাম, শুধু কিছু করিনি। পাশে থাকা ছেলে দুটি দাঁড়িয়ে বলল, এই শালা মাঝখানে কোথা থেকে আসলি? যত সব আজাইরা পেচাল, মালটারে যখনই একলা পাই তখনই একটার পর একটা জুটে। আফরান হেসে বলে, ভাই বিশ্বাস কর, মালটা একদম হেভি টেস্ট করে, দেখতে পারিস। আমিও করেছিলাম, কিন্তু কি জানিস ভিটামিন ছাড়া তো, তাই একটু মিষ্টি কম। আফরানের কথা ঠিক একটু আগে গান বক্স অফ করায় পুরো রুমে তার আওয়াজ আসলো। রুমের লাইট জ্বলে উঠল, এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। কি সব বলছেন ভাইয়া? আপনিও এদের মতো? ছেলে দুটি আফরানকে দেখে চমকে ওঠে, হাত থেকে ওনাটা হালকা হয়ে আসে। পাশের ছেলেটি বলল, বস আমরা। আরিয়া অবাক হয়। ড্রয়িং রুমে এই মুহূর্তে যারা উপস্থিত সবার দৃষ্টি আফরানের ওপর। আফরান এখানে এসেছে যেন স্বপ্নের মতো। কম বেশ এখানে আফরানকে সবাই চেনে, কিন্তু সে যে এখানে আসবে কেউ ভাবেনি। দুপুরে এসেছিল কাজের মধ্যে, কেউ হয়তো খেয়াল করেনি। আফরান পাশের সোফাটায় বসে পায়ের উপর পা রেখে বলল, এভাবে তোতলাচ্ছিস কেন? চল একটা গেম খেলি। তোদের মধ্যে যে আগে টেস্ট করবে মেয়েটা তার, যে প্রথমে মেয়েটাকে ছোঁবে। আফরানের কড়ায় আরিয়া এবার ঠোঁট ভেঙে কান্না করে। আপনি খুব খারাপ মিস্টার মাফিয়া, আপনি সত্যিই খুব খারাপ। আপনিও এদের মতো। ছেলে দুটো আফরানের কথায় যেন সাহস পায়। তারা ভাবছে হয়তো মেয়েটার সাথে আফরানের কোনো অঙ্ক আছে, তাই নিজের হাতে না করে ওদের দিয়েই করাতে চায়। স্যার সত্যি বলছেন? একবারের কথা দুবার বলতে পছন্দ করি না। যে ছেলেটার হাতে আরিয়ার ওড়না পেঁচানো, ছেলেটা বাঁকা হেসে এক হাত আরিয়ার দিকে বাড়াতে গেলে আহ শব্দ উচ্চারণ করে। সবাই দেখছে এখানে কি হচ্ছে। আসলে এটা যে হবে কেউ হয়তো ভাবেনি। ছেলেটা যে হাতে স্পর্শ করতে চেয়েছিল ওই হাতের আঙুলগুলো এই মুহূর্তে জোড়া লাগানো নেই। আফরান সোফায় বসে থেকেই কোটের নিচ থেকে ছোট একটা ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে। সাথে সাথে ছেলেটার আঙুলগুলো আলাদা হয়ে যায়। পাশে থাকা ছেলেটা ভয়ে হাঁটু গেড়ে বসে তুতলাচ্ছে। আরিয়া ঠিক বুঝলো না কি হলো সবটা। কয়েক সেকেন্ড দেখে চিৎকার করে সেখান থেকে গিয়ে হাসিনা বেগমের পেছে লুকোয়। সবাই ভয়ে জড়সড় হয়ে আছে। তারা এতদিন টিভিতে নিউজ দেখেছে আফরান চৌধুরী এটা করেছে ওটা করেছে, কিন্তু আজ সামনে থেকে দেখছে। তোরা জানিস আজ তোরা কোথায় হাত দিয়েছিস? ও আফসোস হচ্ছে জানিস, মেয়েটা বারবার বলছিল তোদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তোরা বুঝলি কই? আমার তো কিছু করার নেই এখন, তাই না? আফরান যে ছেলেটার আঙুল কেটে দিয়েছিল ওই ছেলেটাকে ইশারা করলো ছুরিটা দিয়ে যেতে। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুরিটা উঠিয়ে আফরানের সামনে নিয়ে এসে বলল, আর হবে না স্যার, ভুল করে ফেলেছি, আমরা বুঝতে পারিনি। ছেলেটার বুক থেকে রক্ত পড়ছে। ছুরিটা ঠিক বুক বরাবর বসিয়ে আফরান বলল, বলে ডেভিল হাসি দিয়ে পেছনে তানভীরকে ইশারা করলো কি জানি। তারপর তানভীর কাকে যেন কল করলো। আফরান তানভীরকে উদ্দেশ্য করে বলল, আর ওইটাকে যা ইচ্ছে কর, তোর ইচ্ছা। বলে আফরান উঠে দাঁড়ালো। মিনিটের মাথায় দুজন বলিষ্ঠ লোক এসে ছেলে দুটোকে নিয়ে গেল আর জায়গাটা আগের মতো পরিষ্কার করে গেল। প্রেমা সামিরা সারা বাড়ি নিঃশব্দ পেয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে নিচের সবটাই দেখেছে এতক্ষণ। জাফর এসে আফরানের গালে চর বসালো হঠাৎ। আফরান কিছু বলল না, শুধু বাঁকা হাসলো। তোর কি গুন্ডামি খুন খারাপি নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে? জানোয়ার হয়ে যাচ্ছিস দিন দিন। মন বলতে কিছু আছে তোর? আমি তোকে জন্ম দিয়েছি, এটাই আমার ভুল। তোর মতো ছেলেকে আগেই গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। তখন যেহেতু মারতে পারোনি, এখন বলে লাভ নেই। তখন তো মারতে নিষেধ করিনি, কিন্তু এখন মারতে পারবে না। আমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। বলে আফরান উপরে প্রেমা সামিরার দিকে তাকিয়ে বলল, ওটাকে নিয়ে জ্ঞান ফিরাও, না হলে নিঃশ্বাস আটকে এমনিতেই মারা যাবে। বলে আফরান রুম ছাড়ল। আফরানের কথার মানেটা তখন প্রেমা সামিরা না বুঝলেও
খানিক বাদে যখন তারা হুঁশে ফেরে সবার দিকে তাকায় তখন বুঝতে পারে কারণ আরিয়া সবার পিছে বেহুশ হয়ে পড়ে আছে। হয়তো চোখের সামনে এমন খুন খারাপই কখনো দেখেনি বিধায়। আয়ুষ ছাদের ওপর দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলে যাচ্ছে। আজ সে নিজের উপর বড্ড অভিযোগ করেছে ওপরওয়ালার কাছে। কেন ভাগ্য এমন? আমরা যেটা ভাবি ঠিক সেটার উল্টো কেন হয়? কেন আমি চেয়েছিলাম তোকে? আমার চাওয়াটাই ভুল, নাকি আমার ভালোবাসাটা? নাকি আমি তোকে ভালোবাসিনি ঠিক মতো? আমার ভালোবাসাটা কি কম ছিল? তার চোখে কেন পড়িনি? নাকি আমি নিজেই দেখতে ব্যর্থ হয়েছি? ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে পেছন থেকে হঠাৎ কেউ একজন বলে ওঠে, স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আয়ুষ পেছনে ফিরে তাকায়। সমবয়সী একজন ছেলে। জি বলুন। আর আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চিনলেও চলবে, আগে বলুন এদেরকে চেনেন তো? বলে হাতের ফোন থেকে কিছু ছবি দেখালো। আয়ুষ স্বাভাবিক শরীর সঙ্গে বিগড়ে যায়, মাথায় রক্ত গরম হয়। মুহূর্তেই ছেলেটার কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ! এগুলো কি? এগুলো আপনার ফোনে কিভাবে আসলো? ননসেন্স! ছেলেটা ভিলেনি হাসি দিয়ে বলে, খুল খুল, ঠান্ডা হন সাহেব, মাত্র তো দেখালাম, কিছুই তো বলিনি এখনো। হু আর ইউ? কি আপনি এভাবে কথা বলছেন কেন? ছবিগুলো কে তুলেছে? ছেলেটা আয়ুষের হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, এত উত্তর দিতে পারুম না, আগে শুনেন। আপনার কাছে দুইটা অপশন আছে। এক, আপনি নিজে গিয়ে বিয়ে করতে চাইবেন। দুই, নয়তো ছবিগুলো সবাইকে দেখিয়ে বাধ্য করব বিয়ে করতে। এখন যেটা আপনার মন চাইব সেইটা বাইসা নিতে পারেন। আয়ুষ হাতের তর্জনী আঙ্গুলটা লোকটার চোখের সামনে ধরে বলল, হাউ ডিয়ার ইউ! এত সাহস হয় কি করে আপনার? ভদ্রভাবে কথা বলুন, আমার বোন হয়। ছেলেটা আয়ুষের আঙুল নিচে নামিয়ে দিয়ে বলল, সাহসের কথা কইবেন না একদম। আমি গেলাম, আপনার দুইটা অপশন থেকে একটা বেছে নিতে হবে। আমি মনে করি প্রথমটাই বেছে নেবেন, দ্বিতীয়টা সম্মানে লাগবে। আপনার পাতা বোনের দিকে সমাজ আঙ্গুল তুলবে। বলে লোকটা হেলতে দুলতে গান গাইতে গাইতে ছাদ থেকে চলে গেল। আয়ুষের মাথার উপর দিয়ে সবটা গেল। সেদিন তো বাহিরে কেউ ছিল না। কখন নাকি আমিই দেখিনি। কি করব আমি? এটা কিভাবে সম্ভব? ওর তো আজ বিয়ে। মাথায় কাজ করছে না কিছু। একটু পর আননোন নাম্বার থেকে মেসেজ এলো। আয়ুষ চেক করে, ওই ছবিগুলো তার কাছে পাঠানো হয়েছে। আয়ুষের মাথা পাগল হয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? কারা এরা? পিছিয়ে এভাবে কেন লেগেছে? এসব করে ওদের লাভ কি? সামিরাকে পার্লারের মহিলারা সাজিয়ে দিচ্ছে, প্রেমাকেও একটু হালকা মেকআপ করাচ্ছে, কিন্তু আরিয়া বলল নিজ হাতে সাজবে। এত ঘন মেকআপ ওর পছন্দ না। সামিরাকে ভারী লালের মাঝে সাদা পাথরের সাথে হালকা সোনালি জরি লেহেঙ্গা পরানো হয়েছে। বেশ সুন্দর দেখাচ্ছে। আজ বোধহয় সামিরাকে অন্যান্য দিনের থেকে একটু বেশি মোহনীয় লাগছে। প্রেমাও সাদা রঙের ভারী গাউন পরেছে। লেহেঙ্গা ধরে ধরে ঢং করে হাঁটা একদম বিরক্তিকর। উপরে বিরক্তি পড়েছে, এতে কিছুর ঝামেলা নেই। আরিয়া কালকের মতো আর পরিস্থিতি চায় না, তাই আজ একদম সাধারণ জামা পরেছে অ্যাশ কালারের। অবশ্য এটাতেও এই মেয়েকে গর্জিয়াসই লাগছে। চুলগুলো ছেড়ে দিয়েছে এক সাইড থেকে, সামনে এনে রেখেছে, নয়তো ঘাড়ের দাগগুলো দৃশ্যমান হয়ে যাবে। বরযাত্রী কখন এসে বসে আছে, তাই সামিরাকে নিচে স্টেজে নেওয়া হয়েছে। বিশাল আয়োজন, বাড়ি ভর্তি মানুষ। স্টেজের চারদিকে তাজা গোলাপ, বেলি, রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রেমা আরিয়া আপাতত সেদিকে না গিয়ে একটু দূরে বসে রইল, কারণ এখন নিউ কাপল দেখতে অনেক মানুষ জড়ো হবে। আরো কত রসকস কথা বলবে, যেগুলো প্রেমা আরিয়া কারোরই পছন্দ নয়। খারাপ লাগছে জানিস, কিছুক্ষণ পরেই তো সামির আমাদের ছেড়ে চলে যাবে। আবার তো কলেজে আসবেই, মন খারাপের কিছু দেখছি না। তবুও তো বিয়ের পরে বেস্ট ফ্রেন্ড আর বিয়ের আগের মাঝে পার্থক্য আছে। তা তো অবশ্য ঠিক বলেছিস। আরিয়ার পাশে দূরত্ব বজায় রেখে নাবিল এসে বসে বলল, দিনটা আসতে মনে হয় আর বেশি দিন নেই। কিসের দিন আসবে? আর আপনি আমাদের কথার মাঝখানে কথা বলছেন কেন? আরে ঝগড়া করছিস কেন এভাবে?
কিছু কিছু মেয়ের কাজেই উঠে পড়ে ঝগড়া করা। সবাই কি আর তোমার মতো নাকি? আচ্ছা মজা বাদ দিন, বোনের বিয়েতে কেমন ফিল হচ্ছে? বোনের বিয়ের কথা ভাবলেই নিজের বিয়ের শখ জাগে গো, তাই কোনো ফিল নিতে পারছি না। নাবিলের ঠাট্টা করা উত্তর শুনে আরিয়া স্মিত হাসল। প্রেমা বলে উঠল, কেমন নির্লজ্জ হলে নিজের বিয়ের কথা বে বে করে বলে যাচ্ছে। কাজ চলে যায় আমার, ছি। কেন, তোমারও বিয়ের শখ জাগে বলছি? দেখেছিস শাহরুখ কি সব বলছে, বাজে লোক একটা, চল তো এখান থেকে। কাজী সাহেব কিছু আরবি বাক্য উচ্চারণ করছে। সামিরা মুখ ঢেকে আছে, লম্বা ঘোমটা দেওয়া মাথায়। পাশেই সামিরার হবু হাজবেন্ড আবির বসা। কাজী তার পাঠ শেষ করে সামিরাকে উদ্দেশ্য করে বলল, বলো মা, কবুল। সঙ্গে সঙ্গে নাবিল দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। হয়তো বোনের বিয়ে হয়ে যাচ্ছে এই কারণে। হঠাৎ করে কেউ একজন সামনে এসে বলল, এই বিয়ে হবে না। কণ্ঠ শুনে সামিরার চিনতে অসুবিধা হয়নি লোকটা আয়ুষ ছাড়া কেউ না। বিশাল জনতার সম্মুখে আয়ুষের কথায় সবাই আশ্চর্য হয়ে আয়ুষের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে। আয়ুষ বাবা, তুমি কি বলতে চাচ্ছ? ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। বাবা, আমি আমার ছোটবেলা থেকেই বাবার আসনে বসিয়ে এসেছি, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বিয়ে হবে না বাবা। কেন, কি হয়েছে? ছেলে পছন্দ হয়নি? এমন কোনো কিছু দেখেছো? না বাবা, আসলে আমি সামিরাকে ভালোবাসি। আজমল সাহেব যেন আকাশ থেকে পড়লেন, বিস্ময় নিয়ে বললেন, কি বলছো আয়ুষ? এত বছরও তোমার আর সামিরার মধ্যে কোনো ঘনিষ্ঠ কিছু চোখে পড়েনি তো? এত কিছু জানি না, আমি সামিরাকে ভালোবাসি বাবা। সামিরা এমন একটা সময়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। এগুলো কি সত্যি সে শুনছে নাকি কল্পনা সব? আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এসব হচ্ছেটা কি এখানে? এটা কি মজা করার জায়গা? আমি মোটেও মজা করছি না। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করব, ব্যাস। আজমল সাহেব একটু ধাক্কা খেলেন, তবুও নিজেকে সামনে নিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, আয়ুষ যা বলছে এগুলো সত্যি? আঙ্কেল, সত্য মিথ্যা কি এখন যাচাই করার সময়? আমার সাথে সামিরার বিয়ে আজ। আমি অনেক প্রতীক্ষার পর আজকের দিনটা পেয়েছি। তুমি চুপ থাকো, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি, উত্তর দাও সামিরা। বাবার ধমকে ভয় পেয়ে সামিরা মাথা নেড়ে সম্মতি জানালো। তাহলে আগে বলনি কেন? আমি কি দ্বিমত করতাম? বাবা, পরিস্থিতি এমন ছিল না। আজমল আয়ুষকে থামিয়ে দিয়ে বলল, ব্যাস হয়েছে, আর কিছু শুনতে চাই না। আবিরকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করো বাবা, আসলে আমার মেয়ের সুখের চেয়ে অন্য কিছু বড় নয়। আবির সামিরার বাহু ধরে বলতে লাগলো, তাহলে এতদিন আমায় অপেক্ষায় রাখলে কেন? উত্তর দাও। আগে বললেই তো পারতে, আমি অপেক্ষা করতাম না। মিস্টার আবির, ওর হাতটা ছাড়ুন। ওর আপনি ওয়ান সাইড ছিলেন। ও তো কখনো আপনাকে বলেনি ভালোবাসে। আবির তেতে উঠে বলল, আপনাকে ঠিক আমি দেখে নেব মিস্টার আয়েশ চৌধুরী। কথাটা বলে দ্রুত পায়ে ফুঁসতে ফুঁসতে তড়িৎ করে স্টেজ ছাড়ল। সবকিছুর মধ্য দিয়ে বিয়েটা কোনো রকম শেষ হয়, যদিও এতে সামিরার ফ্যামিলির কেউ কোনো রিয়্যাক্ট করেনি, কারণ আয়ুষকে তারা ছোটবেলা থেকেই দেখে আসছে সুশীল, ভদ্র। কিন্তু সবকিছুর মধ্যে জাফর সাহেব প্রশ্ন করেছিল, আয়ুষ তো আরিয়াকে ভালোবেসেছিল, তাদের এঙ্গেজডও হয়েছিল, কিন্তু আয়ুষ বলেছে বিয়ে তো আর হয়নি। তাছাড়া আমি তো বলিনি ইচ্ছে করে এঙ্গেজ করতে, তোমরাই করিয়েছ। আয়ুষের উত্তর পেয়ে সবাই চুপসে যায়। তারপর ঠিকভাবে সামাজিক ও শরিয়ত নিয়মেই বিয়ে আর রেজিস্ট্রি সম্পন্ন হয়। যদিও অনেকের অনেক রকম ইচ্ছা ছিল আয়ুষের বিয়েটা নিয়ে, কিন্তু শেষটা এমন হবে কেউ বুঝতে পারেনি। এই মুহূর্তে সামিরা চৌধুরী বাড়িতে আয়ুষের রুমে ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে।
সব কিছুই স্বপ্ন মনে হচ্ছে। তার ইচ্ছেটা যে এভাবে পরিপূর্ণ হবে সে নিজেও জানতো না। কিন্তু আয়ুষ ভাইয়া কি আদৌ সত্যি তাকে ভালোবাসে? কখনো তো বোঝা যায়নি। ভাইয়ার মুখে তো এই সব সময় আরিয়ার নামটাই শুনে এসেছে। তাহলে এমন কি হলো যে হঠাৎ বিয়ের আসরে গিয়ে বলল আমায় বিয়ে করবে, আমায় ভালোবাসে? বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় দলা পাকিয়ে ঘুরছে সামিরার মাথায়। বিয়েটা যেহেতু এমনভাবে হয়েছে, জাফর সাহেব ছোট বড় সবাইকে বলে দিয়েছেন যেন কেউ কোনো উল্টোপাল্টা না করে, মজা দুষ্টমি আজ না করতে। আর তেমন কেউ নেই। প্রেমা, আরিয়া আর সামিরার সাথে নাবিল এসেছে, আর পাশের ঘর থেকে কয়েকজন ছোট ছেলে মেয়ে এসেছে বউ দেখতে। এমনভাবে চৌধুরী বাড়িতে বিয়ে হবে হয়তো কেউ ভাবেনি, তাই কয়েকজন বয়স্ক মহিলাও এসেছে। কিন্তু আয়ুষ এই মুহূর্তে বাড়িতে নেই, কোথায় আছে সেটাও জানে না কেউ। ছোটরা অনেকক্ষণ বাসর গেট ধরে দাঁড়িয়েছিল, কিন্তু জাফর সাহেব তাদেরকে বললেন, তোমরা এখানে থেকে লাভ নেই, আজ এসব মজা করো না। বলে তিনি নিজে এদের হাতে কিছু টাকা তুলে দেওয়াতে সবাই খুশি মনে নিজের মতো চলে যায়। আসলে জাফর সাহেব জানেন বিয়েটার মধ্যে কোনো রহস্য অবশ্যই আছে। তিনি আয়ুষকে ভালো করেই চেনেন, সেই থেকে আরিয়াকে মন প্রাণ দিয়ে আগলে রাখছে। হঠাৎ করে সামিরাকে ভালোবাসে বলাটা তার কাছে ঠিক ক্লিয়ার মনে হলো না, তাই তিনি আপাতত বিয়েটা নিয়ে এত মাতামাতি করাটা পছন্দ করছেন না। অনেক রাত হতে পাড়ার মহিলারা চলে গেছেন। আয়ুষকেও দেখার আশায় এতক্ষণ বসেছিল, কিন্তু আয়ুষ না আসাতে ভেবেছে হয়তো কোনো কাজে আটকে গেছে। আয়ুষ খুব পরিশ্রমী, সেটা সবাই দেখেছে। ছোটবেলা থেকেই আয়ুষের ব্যাপারে সবার যেমন অনেক ভালো ধারণা, ঠিক আফরানের ব্যাপারে ততটাই উল্টো। তারা মনে করে চৌধুরী বাড়ির বড় ছেলের মতো এত খারাপ মানুষ আর দুটো হয় না। সারাদিন মারামারি খুন খারাপি নিয়ে পড়ে থাকে। আয়ুষ এসেছে মাত্র, সারা বাড়ি নিস্তব্ধ হয়ে আছে, সবটা অন্ধকার। হয়তো ইচ্ছে করেই দেরি করেছে। এসে ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। সামিরা এতক্ষণ বসেই ছিল, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লো সেটা নিজেই জানে না। আওয়াজ পেয়ে উঠে গেল। এখনো বিয়ের সাজেই আছে সামিরা। আয়ুষ ওয়াশরুম থেকে বের হয়ে কাবার্ড থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে আবার ঢুকে গেল। সামিরা কিছুটা অবাক হলো। একটিবারের জন্য তার দিকে আয়ুষ তাকালো না। উনি কি আমাকে বউ হিসেবে মানবেন না? কিন্তু কেন? আমি কি বলেছিলাম নাকি কখনো আমাকে বিয়ে করতে? নিজেই তো করলেন এত কিছু করে, এখন একটিবারের জন্য কেন দেখছে না? আয়ুষ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে। খালি পা, ফর্সা পায়ের রগগুলো যেন একটু বেশি কালচে হয়ে ভেসে আছে। হঠাৎ পায়ে কারো স্পর্শ পেয়ে আয়ুষ চমকায়। পায়ের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে জায়গা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়। এমন ভাব করছে যেন কিছুই দেখছে না, তার চোখে কিছুই পড়ছে না। আয়ুষ গায়ে সুগন্ধি লাগাচ্ছে, হাতে গোল্ডের ঘড়ি। ঘড়িটা অবশ্য 22তম জন্মদিনে হাসিনা বেগমই তাকে উপহার দিয়েছিলেন, এখনো সেটাই পরে থাকে। তাদের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। আয়ুষ সোফার ওপর বসে পায়ের টাকনুর নিচে প্যান্টের অংশটা ফোল্ড করছে। সামিরা এখনো দাঁড়িয়েই আছে আর আয়ুষকে দেখছে। তিনি কি এখন কোথাও যাবেন? এভাবে রেডি হচ্ছেন যে? সামিরার এই মুহূর্তে অনেক কিছু প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু তার সাহসটুকু হচ্ছে না। আয়ুষ গিয়ে সোজা খাটের ওপর থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। সামিরা কপাল কুঁচকায়। করছেটা কি? আজব তো, ভাইয়াকে কখনো এমন ভাব করতে দেখিনি। সে তাহলে আজ কেন এমন করছে? আচ্ছা, মানুষ কি এমন সেজেগুজেও ঘুমায়? কই, কখনো তো খেয়াল করেনি। সামিরা এখনো দাঁড়িয়েই বোঝার চেষ্টা করছে। আয়ুষ নিরেট কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। সামিরা এবার প্রশ্ন করার মতো আশা পেল, বলল, আমাকে এমনভাবে বিয়ে করে আবার এমন করছেন কেন? আমি তো বলি না কখনো আপনাকে ভালোবাসি বা আমাকে বিয়ে করুন। বাধ্য হয়েছি। কে বাধ্য করেছে? আর আমাকে বিয়ে করতে আপনাকে কে বা বাধ্য করবে? ওসব তোর জানতে হবে না, রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়। সামিরা এবার আয়ুষের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি জানতে চাই, বলুন আমাকে। আয়ুষ বিরক্তি মুখ নিয়ে বলল, আমাকে রাগাস না, ভালো হবে না তোর জন্য। চুপ আছি, চুপ থাকতে দে। ঠিক আছে, না বললেন,
কিন্তু আপনি আরুকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন? এক কথা বারবার বলে মাথা গরম করাস না, আবারও বলছি। সামিরা এবার চুপ হয়ে গেল। সে জানে আয়ুষ ভালো মানুষ, কিন্তু রাগ হলে ভালো মানসিকতা কারোরই থাকে না। ঠিক আছে, কিছু জিজ্ঞেস করব না। আপনি খাটে গিয়ে ঘুমান, আমি এখানে ঘুমাতে পারবো। লাগবে না, কথা বাড়াস না। ফ্রেশ হয়ে আস, ঘুমানোর আগে লাইট অফ করে দিস। আর তুই লাইট অফ করে ঘুমাতে ভয় পেলে ল্যাম্পটা জ্বালিয়ে নিস। আমি আলোতে ঘুমাতে পারি না। বলে চোখের উপর হাত রাখলো আয়ুষ। সামিরাও কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সকালবেলা সবাই বসে আছে খাবার টেবিলে। আরিয়া মাত্র সিঁড়ি দিয়ে নামছে। সামিরা লতার সাথে মিলে নিজে হেল্প করার চেষ্টা করছে। জাফর যদিও নিষেধ করেছিল, কিন্তু সামিরা বলেছে আজ শুধু দেখবে, আর তাছাড়া তো পারে না, পাশে থাকবে ও রান্নাবান্না শিখতে চায়। জাফর কিছু বলেনি। টেবিলে বসে আছে জাফর, আয়ুষ, প্রেমা, নাবিল, সামিরা। সামিরা আয়ুষের পাশের চেয়ারটায় আর জাফরের পাশেরটায় প্রেমা বসে আছে। পরেরটায় নাবিল। আরিয়া এসে আয়ুষের পাশের চেয়ারটায় বসল। প্রেমা হঠাৎ দাঁড়িয়ে বলল, আমি আরুর পাশে বসবো। বলে উঠে গিয়ে আরিয়ার পাশে বসল। প্রেমার কথায় জাফর আওয়াজহীন হাসলেন। তুই এখানে ছিলি বলে এখানে বসেছি, নয়তো আমি চাচার সাথেই বসতাম। বলে গিয়ে প্রেমার জায়গাটায় বসল। আজব তো, আমি চাচার সাথে বসবো? ওর তুই। আসছে, উঠলি কেন তখন? এখন তুই জিরো। বলে ভেঙচি কাটলো আরিয়া। প্রেমা মুখ কুচকে আর কিছু না বলে খাওয়া ধরল। সবাই একসাথে থাকলে দুষ্টুমি হয়, কিন্তু একসাথে থাকা যায় না। উফ, ভাল লাগে না। কেন? তোমার ইচ্ছা হলে এখানে থাকো, সমস্যা কোথায়? তোমারই তো বাড়ি, আমার আরেকটা ছেলে তো তুমি। তাও অবশ্য আঙ্কেল ঠিক বলেছেন। এখন তো আয়েশা, সামিরা কেউ বাড়িতে থাকবে না। আমি একা চিপাই পড়ে গেলাম। আর কি, তাই এখন বেশিরভাগ সময় বোধহয় আপনার মাথায় চেপে যাব। জাফর হাসল। আয়ুষ সামিরার কথা ছাড়া খাচ্ছে। তা ওদের মুখে কথা নেই কেন? আরিয়ার কথায় সবাই ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। নতুন বউ নতুন বরদের কথা বললাম। সামিরা আরিয়ার কথায় কাশতে লাগলো। তোর আবার জক্কায় ধরলো নাকি? আহ, আমার বোন লজ্জায় মরে যাচ্ছে, ছেড়ে দে। সামিরা এবার আরো লজ্জায় আড়ষ্ট হলো। আয়ুষ কপাল কুচকায় নাবিলকে। তা এভাবে কেন দেখছিস? আমাকে ফাঁকি দিয়ে আমার বোনের সাথে কবে থেকে প্রেম করতেছিস? আয়ুষের বোধহয় কথাটা পছন্দ হয়নি, তাই কথা না বাড়িয়ে খাবার ছেড়ে উঠতে গেলেই সামিরার শাড়ির কুচিতে পা লেগে পড়তে যায়। একে বলে ভালোবাসার বন্ধন। আহ, আমার জীবনে যে কবে এমন বন্ধন হবে? একদম বাজে কথা বলবি না বলছি। করছো কি তোমরা? আয়াস, খাবার শেষ করে ওঠো। আমার আর ইচ্ছে করছে না। বলে ওপরের দিকে পা বাড়ায়। শেষের সিঁড়িতে কারোর সাথে ধাক্কা খেতে গিয়েও পিছিয়ে আসে। আফরান দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। আয়ুষ আফরানকে দেখেও ইগনোর করার মতো পাশ কেটে চলে যেতে নেয়। আবার কি ভেবে যেন আফরানের সামনে দাঁড়িয়ে বলে, জিতে গেছিস তাই না? এবার শান্তি পেয়েছিস? আফরান কপাল কুঁচকায়। এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। পুরো গেমটা তুই খেলছিস তাই না? কি ভেবেছিস বুঝবো না কিছু? শোন, যেটা করছিস না একদম বাজে ধরনের গেম ছিল। এইটার হিসাব তোকে দিতেই হবে। টেবিলের সবার নজর এদিকেই তাক করা। সবাই ঠিক বুঝছে না এখানে কি হচ্ছে, আর আফরান যে বাসায় আছে সেটাও কারোর জানা নেই। এদের মধ্যে আবার কি ঝামেলা হলো কারো বোঝার বোধগম্য হলো না। আয়ুষ আর কিছু না বলে ওপরে চলে গেল। আফরান আয়ুষের কথাগুলো শুনেও কোনো রিয়াক্ট করলো না। মনে হলো যেন এমনটা হবে সেটা সে জানতো,
কিন্তু এই মুহূর্তে আফরানের দৃষ্টি আরিয়ার দিকে। আফরানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়া একটু জোর করেই দায় বের করে হাসার বৃথা চেষ্টা চালালো। হাসির থেকে মুখে ভয়ের ছাপটাই বেশি। আফরান এখনো তাকিয়ে আছে। জাফর বুঝতে পেরে আরিয়ার মাথা নিজের বুকে নিয়ে বলল, ভয় পাস না মা। আর আফরান, তুমি শোনো, যখন তখন বাড়ি আসো বা যাও, তাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাড়িতে ঝামেলা করার চেষ্টা করো না, নয়তো বাড়িতে আসা তোমার জন্য অফ হয়ে যাবে। আফরান জাফরের কথা শুনলো কি শুনলো না বোঝা গেল না। সে আরিয়ার দিকেই তাকিয়ে আছে। আরিয়া এবার ভয়ের চোটে ভ্যা ভ্যা করে কান্না করে দিল। প্রেমা সামিরা ভয়ে ঢোক গিলছে। আচ্ছা, এখন কি আবার মারবে আরিয়াকে? এটা কোন ধরনের ভালোবাসা? সারা দিন শুধু আঘাত দেবে। নাবিল যেন কিছু দেখছে না, শুনছে না। সে এক ধ্যানে খাবার খাচ্ছে। এভাবে মেয়েটাকে ভয় দেখিয়ে কি মজা পাও তুমি, বলবে আমায়? সে তোমার কি করেছে? যাও, এখান থেকে বেরিয়ে যাও। আফরান হাতে কোট ঝুলিয়ে সিঁড়ি থেকে নামছে। আরিয়া আরো ভয় পেয়ে চোখে জল নিয়েই বলল, আমি কিছু করিনি তো, সত্যি বলছি আমি। জানি মামুনি, তুমি কিছু করোনি, কেঁদো না। এটার কাছে যাওয়ার কোনো দরকার নেই, আর ভয় পাবে না, আমি আছি তো। আরিয়া জাফরের কথা শুনল না, সে কেঁদেই যাচ্ছে। আফরান কপাল কুঁচকে টেবিলের সামনে আরিয়ার সামনে বরাবর চেয়ার টেনে বসল। সবাই অবাক হলো, বিশেষ করে জাফর। এত বছরে কখনো আফরানকে এখানে আসতে দেখেনি। আজ নিজে নিজেই এসে বসে আবার খাবার চাইল। লতা ভয়ে কাপা গলায় বলল, স্যার, আপনি কি পছন্দ করেন সেটা আমি জানি না। আফরান আরিয়ার প্লেটের দিকে একবার চোখ রেখে বলল, হালুয়া, সাথে পাউরুটি আর চিকেন। জি স্যার, এক্ষুনি দিচ্ছি, বলে লতা এক দৌড়ে কিচেনে চলে গেল। জাফর অবাক হলো, কারণ আফরান হালুয়া তো খায় না কখনো। ছোটবেলায় যখন জোর করতো ওর মা, তখন তো খেত না। আর পাউরুটি তো ওর জীবনের শত্রু, এটা খেলে ওর বমি আসে। জাফরের স্পষ্ট মনে আছে সেটা। আরিয়া কান্না অফ করে আপাতত মূর্তির মতো বসে আছে। প্রেমা আফরানের পাশ থেকে কোনো রকম কাঁপতে কাঁপতে উঠে গেল। আমার খাবার শেষ বলে দ্রুত পায়ে চলে গেল। আফরান এখনো আরিয়ার দিকে কপাল কুঁচকে আছে। আরিয়া একটু মাথা উঁচু করে আফরানকে দেখার চেষ্টা করলো। তাকাতেই চোখে চোখ পড়ল। আবার মাথা নামিয়ে খাবারে হাত রাখলো। খাবারের মাঝে আরিয়ার কাশি উঠল। পাশ থেকে জাফর, নাবিল একসাথে পানির গ্লাস ধরলো। আরিয়া একটা গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। নাবিলের আফরানের সাথে কখনো কথা হয়নি, কখনো বলেও নি, তাই সে সেসবে মাথা নাড়ছে না। আরিয়ার পানি শেষ করার সাথে সাথে আফরান হাতের চামচটা প্লেটে আওয়াজ করে রাখলো। তার দৃষ্টি এখনো আরিয়ার দিকেই, কিন্তু এতক্ষণ যতটা শান্ত ছিল আফরান এই মুহূর্তে ততটা শান্ত নয়। আরিয়া আফরানের দিকে তাকিয়ে তার বুঝতে বাকি নেই কোনো কারণে আফরান আবার রাগ করেছে। হাতের রগগুলো ভেসে উঠেছে। আরিয়া আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। সামিরা ভয়ে এবার আর থাকতে পারল না, সে উঠে গেল। জাফর সাহেবের খাবার আগেই শেষ। আপাতত তিনি আরিয়ার জন্য বসে আছেন। কি হলো, আবার কাঁদছিস কেন? তোকে মারবে না, আমি আছি তো বললাম। আরিয়া কাঁদছে আওয়াজ করে। তুমি এখান থেকে খাবার শেষ করে চলে যাও। মেয়েটা তোমাকে ভয় পাচ্ছে, এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমার কি বিবেক বুদ্ধি নেই? আসলে চাচা, আমি বুঝতেছি না আরিয়া বারবার কেন কেঁদে উঠছে এইভাবে। তেমন কিছু না বাবা, তুমি খাও। নাবিল কিছু না বলে উঠতে যেতেই আফরান খাবার প্লেটটা নিচে ছুঁড়ে ফেলল। ব্রো, কিছু হয়েছে? আফরানের চোখ লাল হয়ে গেছে মুহূর্তেই। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরিয়া চাচাকে খামচে ধরে আছে। হচ্ছেটা কি আফরান? খাবার জিনিসগুলো এভাবে ফেললে কেন? খাবার তো আজ খারাপ হয়নি। আফরান দাঁতে দাঁত খিচে শান্ত কণ্ঠে বলল, এসবের মানে কি? খাবার তিতে কেন হতে যাবে? অন্য কারো মুখে আমার জিনিসের নামটা নেওয়াও আমার পছন্দ না।
বলে টেবিলের ওপর ফলদানি থেকে ছুরিটা নিয়ে হাতে খিঁচে ধরল। রক্ত ক্রমাগত হচ্ছে টেবিলের ওপর। জাফর চেয়ার ছেড়ে আফরানের কাছে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলার জন্য বলছে, পাগল হয়ে গেছো তুমি, এভাবে নিজের ক্ষতি করার মানে কি? এটা রাখো বলছি। আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে এখনো। জাফর ধমকিয়ে বলতে শুরু করলো, সামান্য খাবার দিতে হয়েছে বলে এমন করবে তুমি? তুমি কি পাগল? এটা ফেলো, হাত থেকে রক্ত পড়ছে দেখছো না? ফেলো বলছে এটা। আফরানের মুখে কোনো কথা নেই। বাড়ির সার্ভেন্টরা এক একজন ভয়ে কাঁপছে। লতা তো ভয়ে কান্না করে দিয়েছে, আজ বুঝি তার রক্ষে নেই। খাবারটা তো সেই বানিয়েছে। আরিয়া কাঁদছে, খুব ভয় পাচ্ছে। পাশে প্রেমা এসে আরিয়াকে ধরে ফিসফিস করে বলল, তুই কি অবুঝ? আমি ওপর থেকে দেখছি ভাইয়া নাবিল ভাইয়ের জন্য জেলস হচ্ছে। তুই একে তো নাবিল ভাইয়ের পাশে বসেছিস, তার উপর নাবিল ভাইয়ার দেওয়া গ্লাসটায় পানি খেলি, আর খেয়াল করিস নি তোর হাতটা ভাইয়ার হাতে ছুঁয়েছিল। এখন আবার নাবিল ভাইয়া তোর নাম ধরে কথা বলছে, যেটা ভাইয়া সহ্য করতে পারছে না। আরও কিছু কর, নয়তো শরীরের সব রক্ত এখানেই ঝরে মরে যাবে বেচারা। আরিয়ার কান্না অফ হয়ে গেল মুহূর্তেই। আরিয়া বাকরুদ্ধ। সামান্য এটাতে এমন করবে সে, এটা তার মাথায়ও আসেনি। কি করবে এখন সে? তার কথা কি শুনবে? আচমকা আরিয়া চেয়ারে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সকাল সকাল আইসক্রিম? তাও আবার আবদার? মামুনি তোমাকে পরে। আরিয়া জাফরের কথা শেষ করতে না দিয়ে বলল, আমার খুব জ্বর। সেদিন তোমার ছেলে আমাকে মেরেছিল, কিন্তু তোমাকে বলিনি। পরে জ্বর উঠেছে, এখনো ভালো হয়নি, কিন্তু তবুও আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। আমি খাবো, সেটাও এখন কোনো কথা শুনবো না। আরিয়ার চোখের কোণে জল ছলছল করছে, কিন্তু মুখে অ্যাটিটিউড প্রকাশ করছে। আফরান হাতের ছুরিটা ফেলে চেয়ার ছেড়ে আরিয়ার পাশে দাঁড়িয়ে বলল, কি বললি? আইসক্রিম? খাওয়াচ্ছি তোকে আইসক্রিম। আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তোর খাওয়ার ইচ্ছে জেগেছে না? বলে আরিয়ার বাম হাত শক্ত করে ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগলো। আরে করছেনটা কি? ছাড়ুন আমায়। আমি আপনাকে ছুরি বসিয়েছি নাকি? আপনি নিজেই তো নিজেকে আঘাত করলেন, আমার দোষ কেন দিচ্ছেন? আজব। ছাড়ুন আমাকে, আমি আইসক্রিম খাবো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রেমা মিটিমিটি হাসছে। এদের দ্বারা সব সম্ভব। কোনটাকে কি দিয়ে সামলে নিল আরও আজব। চাচা, কি হচ্ছে এখানে? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। আজকেও মেয়েটাকে সামনে থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু ছেলেটার হাতটা অনেকখানি কেটে গেছে, তাতেও যেন কিছু হয়নি। এত পাথর কেন ওর মন? চাচা, চিন্তা করো না, আরও না হয় 2-4টা চড় খাবে, কিন্তু তোমার ছেলের রক্ত ঝরা তো অফ হয়েছে, তাই না? সেটা কিন্তু আরুর বোকামোর জন্যই হয়েছে। জাফর কি যেন ভাবতে লাগলো। আরে কি করছেন কি? ছাড়ুন বলছি। আফরান কোনো কথা না বলে আরিয়াকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে সামনে বসে আফরান। বল এবার কি কি খাবি বল। কিছু খাবো না, আমাকে যেতে দিন বলছি। ওই নাবিলের আশেপাশে ঘুরঘুর করতে ভালো লাগে? ওই ছেলে কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম? বল। আরে এখানে হ্যান্ডসামের কি আছে? আজব তো। তাহলে ওই ছেলের সাথে কাল থেকে ইটিস পিটিস কেন করছিস? হ্যাঁ, কি ভাবছিস? কাছে নেই বলে খবর রাখি না? যা ইচ্ছা করুন, কিন্তু আমাকে ছেড়ে দিন বলছি। আমি কি পাগল নাকি? আমাকে এভাবে বেঁধেছেন কেন? তুই পাগল না পুরাই পাগল? সাথে আমাকেও পাগল বানাস। যত সুযোগ দিই তত অবাধ্য হোস। আপনার কি তাতে? আমি যা ইচ্ছা করব। ঠিক আছে, যা ইচ্ছে কর। গেলাম আমি। সারাদিন এভাবেই এখানেই থাকবি। বলে আফরান উঠে রুম ছাড়ল। আফরানকে নিচে আসতে দেখে জাফর বললেন, মামুনি কোথায়? তোমার জেনে কাজ নেই। বলে বেরিয়ে গেল। ওপর থেকে আরিয়ার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই আফরানের রুমের সামনে গেল, কিন্তু হতাশ হলো সবাই। রুম লক করা। এই রুমের চাবি শুধু আফরানের কাছেই থাকে। সামিয়া প্রেমা দুজন একে অপরের দিকে তাকিয়ে মিটমিট হাসলো। এই পরিস্থিতি
সবার সামনে হাসলে ব্যাপারটা খারাপ দেখায়। চাচা, এসব কি হচ্ছে? জাফরে কোনো উত্তর দিলেন না, রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আয়ুষ সবার আগেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সবাই যাওয়ার পর প্রেমা সামিরা এবার হু হু করে হাসতে লাগলো। তা আরু, তোর কি অবস্থা এখন? নিশ্চয় আরুকে এখন বেঁধে রেখেছে। আরিয়া ভেতর থেকে বলল।